মানে আপাতদৃষ্টিতে একটু ডিফিকাল্ট মনে হয় ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আমরা সামরিক সহযোগিতা ইরানের সবসময় দেখেছি, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে, একটা সময় নর্থ কোরিয়ার কাছ থেকে, এবং জ্ঞান বিজ্ঞানের কথা যেটা ভাই বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইরানের এক ধরনের সেলফ ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা ইরানের সহযোগী শক্তি যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে দেখি, আঞ্চলিক পর্যায়ের ক্ষেত্রে সিরিয়াকে নিউট্রালাইজ করা হয়েছে, হেজবুল্লাহকে অনেকখানি নিউট্রালাইজ করা হয়েছে, বা আমরা নন স্টেট অ্যাক্টরদের যে সহযোগিতার কথা বলি তাদের একটা মাত্রা রয়েছে, তারা আসলে রাষ্ট্রীয় শক্তি হিসেবে যদি আমরা তার বিপরীতে চিন্তা করি হচ্ছে যে ইউনাইটেড স্টেটসের কথা বা ইউরোপিয়ান পাওয়ারগুলোর কথা, তো সেই তুলনায় এটা একটু কম হয়ে যায়। রাশিয়ার কনটেক্সটে এখন পর্যন্ত অনেক সময় মনে হয় যে একজন অ্যানালিস্ট হিসেবে যে রাশিয়ার ভূমিকা ভবিষ্যতে কী হবে যদি এখানে ইউনাইটেড স্টেটস যুক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে কোল্ড ওয়ারের সময় যখন একটা বাইপোলার রাইভেলরি ছিল, ওই কনটেক্সটেও কিন্তু আমরা দেখেছি, ফর এক্সাম্পল যেমন আপনি যদি ভিয়েতনামের এক্সাম্পল আনেন বা কোরিয়ার এক্সাম্পল আনেন, সেই জায়গাগুলোতে ইউএস এগ্রেশনের এগেনস্টে রাশিয়া সরাসরি কতখানি যুক্ত ছিল, বা আফগানিস্তানে যখন রাশিয়া ইন্টারভিন করলো, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, তখন ইউনাইটেড স্টেটস সেখানে কিভাবে ইন্টারভিন করেছিল, সরাসরি না, কিন্তু আমরা জানি যে বিভিন্ন প্রক্সি ফোর্সেস তৈরি করে, মুজাহিদিন তৈরি করে, এই সৃষ্টিগুলো আমাদের জানা আছে। মানে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বা বর্তমানে রাশিয়ান ফেডারেশন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি একটা কনফ্লিক্টে এঙ্গেজ হওয়ার হিস্ট্রি আমাদের কিন্তু মানে 20th সেঞ্চুরি বলি বা 21st সেঞ্চুরি বলি সেরকম নাই। সুতরাং একটা বিষয় হয়ে যায় যে সিরিয়ার মতো একটা প্রক্সি ওয়ার গ্রাউন্ড তৈরি হয় কিনা, অর্থাৎ ইরানকে আরও বেশি সহায়তা আমরা তার যে মিত্র শক্তিগুলোর কথা চিন্তা করছি বা বিশেষ করে রাশিয়ার কথা চিন্তা করছি, বা আমরা জানি না আর কি, হাইপোথেটিক্যালি যদি বলতে হয় যে ঠিক আছে আরও বেশি টেকনোলজি যদি রাশিয়া তুরস্কের সাথেও ম্যানেজ করতে পারে, যেটা নিয়ে আমরা বিরতির সময় কথা বলছিলাম যে তুরস্কের ভূমিকাটা কিন্তু এখনও বোঝা মুশকিল, এবং সিরিয়াতেও কিন্তু তুরস্ক বহুদিন পর্যন্ত তার অবস্থান, সে কি আসাদপন্থী নাকি আসাদের বিপরীতে যে দলগুলো রয়েছে সেই পন্থী। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, সেটা বোঝা মুশকিল ছিল। সুতরাং ইরানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে, বা ইরান যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে এক ধরনের নেগোসিয়েশন, ডিপ্লোমেসি এবং ওয়ারের সিজফায়ারের মাধ্যমে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য ইন্টারন্যাশনাল অথরিটির কাছে রিকোয়েস্ট করা, বা আগামীকাল যেই নেগোসিয়েশনের কথা আমরা শুনছি ইউরোপিয়ান পাওয়ারদের সাথে, সেখানেও বিষয়টা হয়তো ইরানের জন্য এটাই বেশি হবে। কিন্তু ইরান হয়তো বা তার মতো করে চেষ্টা করছে যে ভবিষ্যতে যদি সামরিক শক্তির প্রয়োজনীয়তা হয় তাহলে কে আসলে সবচেয়ে বেশি এগিয়ে আসবে। আমরা কি রাশিয়ার কথা চিন্তা করতে পারি? রাশিয়া নিজে এখন এঙ্গেজড ইউক্রেনে, রাশিয়ার একটা বড় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স রয়েছে নেটোর এগেনস্টে, এক ধরনের কাউন্টার কন্টেনমেন্ট যেটাকে আমরা বলি, সেটা ইউরোপিয়ান ফ্রন্টিয়ারে। কিন্তু রাশিয়া এটা নিয়েও অনেক বেশি কনসার্ন, কারণ মিডল ইস্টে রাশিয়ার সবচাইতে বড় সহায়ক শক্তি হচ্ছে ইরান। সিরিয়ার পরে এটা একটা বড় ব্লোব্যাক ছিল, এটা রাশিয়া ইরান অ্যালায়েন্সের কনটেক্সটে একটা বড় ব্লোব্যাক ছিল, সেটা কি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে সংঘর্ষটাকে এক পর্যায়ে থামানো, তার পরবর্তীতে কি করা যায়। থামানোর জন্য এক ধরনের যে সেলফ ডিফেন্স ফোর্স বা এক ধরনের কোয়ারসিভ প্রেশার দেওয়া, যেটা পুতিন তার স্টেটমেন্টে বলার চেষ্টা করেছে যে এখানে ফার্দার এসকেলেশনের উচিত হবে না বা এই জায়গাগুলো, কিন্তু যখন প্রয়োজন হবে একদম সামরিক শক্তি নিয়ে পাশে দাঁড়ানোর, সেই জায়গাটায় আমরা যেরকম করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পাশে দেখছি, ঠিক একইভাবে রাশিয়াকে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না যে ইরানের পাশে আমরা দেখতে পাচ্ছি।